কথাটা হচ্ছে যদি রুদ্রনীলের কথাকে এতটা মান্যতা দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এত কথা বলতে হয়, তাহলে না হয় আমরা এই জায়গায় না থাকাই ভালো। এই জিনিসটা বিশেষভাবে বলার কারণটা এখানেই, আমরা গিরগিটিদের প্রশ্নের উত্তর দিই না। রুদ্রনীলের ব্যাপারটা হয়ে গেছে, উনি হয়তো নিজে কদিন পরবর্তীতে পুরোপুরি গিরগিটিতে পরিণত হয়ে যাবে। আসলে কি জানেন তো, ল্যাচটা সবে সবে উদয় হয়েছে এবং ল্যাচটা কদিনের মধ্যে খুব বড় হয়ে যাবে। তার পরবর্তীতে দেখবেন রুদ্রনীল বাবু পুরোটাই গিরগিটিতে পরিণত হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে উনি কি বললেন না বললেন সেটার উত্তর আমি সত্যি ব্যয় করতে চাই না, আমার কোনো কথাই তার উপরে ব্যয় করতে চাই না। দেখুন, বিষয়টা হচ্ছে বাঙালির বিরোধী যে বিজেপি, সেই জিনিসটা তো স্পষ্ট। তার পাশাপাশি প্রত্যেকটা সচেতন জনগণ সংবিধান বিরোধী যে বিজেপি, সেই জিনিসটাও কিন্তু আমাদের সকলের কাছে দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন বলছি কথাটা? আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে আছেন, মঞ্চে যখন স্বয়ং আমার নেত্রী বিরাজমান, সেখানে স্পষ্ট কথা নেত্রী একবার বলেছে। সেই নেত্রী তার মুখ থেকে বারবার একটা কথাই বলছে যে আমরা কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা করছি না। এখানে নেত্রী যখন মঞ্চে বসে আছেন, আপনি যেই ভিড়টা তৃণমূল কংগ্রেস সমর্থকদের দেখবেন, তার পাশাপাশি একটা বড় সংখ্যক জনগণ, সাধারণ ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছে। কেন বলছি কথাটা? কারণ তারা জানে যে যখন হেনস্থা করা হচ্ছে, বিজেপি যখন হেনস্থা করছে, তখন কিন্তু তারা সেই প্রত্যেকটা ব্যক্তিকে হেনস্থা করছে যারা কণ্ঠ ছেড়ে সত্যি কথা বলে। আজকে যখন কোনো একটা সাধারণ ব্যক্তি বিজেপিকে সামনে রেখে প্রশ্ন তোলে, তখন আমরা এই জিনিসটা দেখতে পারি যে কিভাবে তারা হয়ে যায় অ্যান্টি ন্যাশনালিস্ট। আজকে যখন আমি বিজেপির বিরুদ্ধে কথা বলি, আমি হয়ে যাই চটিচাটা। আর সমান দৃশ্য আমরা রাজ্যপালের ক্ষেত্রে দেখলাম। বিষয়টা না হয় একটু বেশি এক্সপ্লেন করে নাই বা বললাম, কিন্তু কি জানেন তো, যদি আপনি অমিত শাহ বাবুর কথা না শোনেন, তাহলে 5G স্পিডে কিন্তু আপনার বাড়িতে রেজিগনেশন জিনিসটা চলে আসে, মানে এবং আপনাকে সেখানে সাইনও করতে হবে। তখন আপনার মত বা বিমত কোনো জিনিসটাই কিন্তু মান্যতা দেওয়া হবে না। ঠিক যেইভাবে রফিক থেকে শুরু করে গৌরাঙ্গ, এই দুটো নাম আমি কেন উল্লেখ করছি? রফিক নামটা শুনে কোনো একটা ধর্মের কথা হয়তো আপনার মাথায় আসছে, গৌরাঙ্গ নামটা শুনে হয়তো আপনার মাথায় অন্য কোনো ধর্মের কথা আসছে। কিন্তু কি জানেন তো, মূলত ভাবে রফিক এবং গৌরাঙ্গ দুজনেই আমার বাংলা মাটির সন্তান ছিল। আজকে তারা দুজনেই আমাদের মধ্যে আর নেই, তারা সুসাইড করেছে। আমার কথাটা হচ্ছে, কদিন আগে আমরা শুনেছিলাম শুভেন্দু অধিকারী বুক চিতিয়ে বুক টুকে বলেছিলেন কোনো হিন্দুর নাম বাদ যেতে দেব না। তাহলে কি হলো? গৌরাঙ্গদার ভুলটা কি ছিল? কেন তাকে সুসাইড করতে হলো? গৌরাঙ্গদা তার নিজস্ব সব কিছু যা ডকুমেন্টস ছিল সব তো দেখিয়েছিল, তার পরবর্তীতেও তার নামটা ডিলিট করে দেওয়া হলো। আজকে যে 60 লক্ষ 63 লক্ষ এত বড় সংখ্যাটা তো কম নয়। আমি আপনাকে খুব সুন্দর একটা ক্যালকুলেশন শেখাচ্ছি, এইটা আমরা অনেক ছোটোবেলায় শিখেছি। 63 আর 60কে গুণ করুন, কত হয়? 1,23,00,000। এই যে বিজেপির নেতারা রয়েছে, তারা একটা টার্গেট দিয়েছিলেন 1,20,00,000 থেকে 1,25,00,000। তার সন্তান খুব মাঝখানের সংখ্যাটা খুব সুন্দরভাবে চুজ করে 1,23,00,000 আটকেছে। হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, শুভেন্দুর ভবিষ্যৎবাণী নয়, এখানে পেপারটা ফাঁস হয়েছে। পেপারটা ফাঁস হওয়ার পরবর্তীতে শুভেন্দু অধিকারী পেপারটা হাতে নিয়ে বসে আছেন, তো খুব স্বাভাবিকভাবে ওনার মার্কসটা 100-তে 99 এই ক্ষেত্রে চিটিংবাজির ক্ষেত্রে আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আসলে বিজেপি যে গোটা ইসিআইটা চালনা করছে, এটা শুভেন্দুর কথাটা স্পষ্টভাবে মিলে যাওয়াতে আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল কাচের মতো। কেন বলছি? আজকে আমি 5 সংখ্যাটা বললাম, হঠাৎ করে দেখলাম 4.5 আটকে গেল, তাই তো? সব কি কোইন্সিডেন্স হতে পারে? হতে পারে না তো। এত কিছু কি কোইন্সিডেন্স হতে পারে? হতে পারে না। আজকে যখন গৌরাঙ্গ মারা যাচ্ছে, কেন শুভেন্দু অধিকারী বা তার দলের কোনো একজন প্রতিনিধি, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার বিভিন্ন প্রতিনিধিরা কেন গৌরাঙ্গের পরিবারের পাশে দাঁড়াচ্ছে না? আজকে রফিক যখন মারা যাচ্ছে, আজকে মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8 লক্ষ লোকজনকে সেই ডিলিটেড লিস্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে মাঝখানে ঝুলিয়ে রাখা হয়েছে ট্রায়ালে। 63 লক্ষের যেই নাম্বারটা আমি বললাম, তাদেরকে দোরগোড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছে যে তারা ঘরের ভিতরে থাকবে নাকি তারা ঘরের বাইরে থাকবে, সেই জিনিসটা তারা বুঝতে পারছে না। কেউ সুসাইড করে নিচ্ছে, কেউ বাংলা ছেড়ে হয়তো দূরে চলে যাচ্ছে। আজকে কথাটা হচ্ছে
এই যে ভয়ের আবহ তারা বানানোর চেষ্টা করেছে, এই ভয়ের বিপরীত মুখ আমার নেত্রী, সেই সাহস মমতা বন্দ্যোপাধ্যায়। আর হ্যাঁ, মমতাদি স্টেজ থেকে দাঁড়িয়ে যখন প্রত্যেকটা বক্তব্য রাখছে, এখানে শুধুমাত্র আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সচেতন জনগণের নেত্রী সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভূমির কথা বলছি, আমার নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়। এইটুকুনি স্পষ্ট করতে চাই। দেখুন, সুকান্তবাবু আজকাল সকালে স্বপ্ন দেখেন, দিবা স্বপ্ন। এবার কি হয়েছে জানেন তো, যখন যারা কেউ স্বপ্ন দেখে, সেই স্বপ্নের মধ্যে আপনারা যদি আঘাত করতে চান তাহলে কিন্তু একটু অসুবিধার ব্যাপার আছে। আমরা ওনাদেরকে স্বপ্ন দেখতে দিচ্ছি, 2026-এর ইলেকশনের রেজাল্টের পরবর্তীতে ওই স্বপ্ন যখন চুরমার হয়ে ভাঙবে, তখন না হয় আমরা মিষ্টি পেশ করব। আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী, আমরা মারধর নোংরামি আমরা পছন্দ করি না, বিভাজন আমরা পছন্দ করি না। তাই আজকে যখন কেউ স্বপ্ন দেখছে তাকে স্বপ্ন দেখতে দিন না হয়। কিন্তু কি জানেন তো, 26-এর রেজাল্টের পরবর্তীতে ওই সবুজ আবির খেলা এবং সবুজ মিষ্টি, যেই মিষ্টিটা প্রত্যেকটা ব্যক্তির কাছ পর্যন্ত আমরা নিয়ে যাব, সেটা দিয়েই বুঝতে পারবেন সুকান্তবাবু থেকে শুরু করে ওই শুভেন্দুবাবু এবং বাকি সব চানাপুনারা যারা নিজেকে ভগবানের দূত মনে করেন, তারা সব বুঝে যাবেন। আর কটা দিনের অপেক্ষা, আপনি অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করছি। তারপরে জোর কণ্ঠে সকলে মিলে জয় বাংলা বলবো। জয় বাংলা।